আজকে? ভাবি আপনি ওকে এভাবে মারতেছেন কেন তোমার ছেলেটা? আম্মু, আমার তো অনেক ক্ষুধা লাগছে। তার জন্য, কিন্তু হঠাৎ করে এভাবে বের হয়ে আসতে হবে আমি তো বুঝিনি। একটা কাজ করো, চলো আমরা ওই বেঞ্চে গিয়ে একটু বসি, তাহলে দেখো ওদিকে তাকায় নাও। আপা, আপনাকে আমার ম্যাডাম 500 টাকা দিয়েছে, তাই আপনাকে 500 টাকা দিল, নেন রাখেন। শুনুন ভাইয়া, আপনার কোথাও ভুল হচ্ছে। আমরা ভিক্ষুক না। হ্যাঁ, আমরা গরিব। কষ্ট হচ্ছে অনেক, তাই না? ম্যাডাম, ওই মহিলা তো টাকাটা নিল না। টাকাটা নিল না? না, উনি বলতেছে টাকাটা নিতে পারবে না। ঠিক আছে, চলো কষ্ট করো, একটু পরেই মা তোমাকে খাবার কিনে দিবে। এই মেয়ে, তুমি টাকাটা নেওনি কেন? কিন্তু আমরা ভিক্ষা করি না, আমরা অনেক ভালো ফ্যামিলি থেকে বিলং করি আন্টি। আমার হাজবেন্ড তার ট্রিটমেন্ট করতে গিয়ে সব টাকা পয়সা খরচ হয়ে গেছে। শেষ পর্যন্ত আমার হাজবেন্ডকে ও বাঁচাতে পারেনি। মারা যাওয়ার পর থেকে চলতে তো একটু কষ্ট হবেই, কিন্তু তারপরেও ভিক্ষা করার মতো মন মানসিকতা এখনো হয়নি। ভাবি কেমন আছেন? হ্যাঁ, আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো হঠাৎ কি মনে করে আমার বাসায়? হেই আসলাম। বোন আসছে। মনে তুই? হ্যাঁ ভাইয়া, আজকে হঠাৎ করে ঘুরতে ঘুরতে চলে এলাম। তুমি তো জানো ওর আর আমার অ্যাট লিস্ট জানাবি তো নাকি বাসায় আছি নাকি নাই, এসব কিছু জেনে তারপরে আসতে হয়। আসলে ভাইয়া তোর সাথে আমার কিছু এই ভেতরে কিছু খাওয়া হয় নাই, কিন্তু তোমার মামা মামি তো এখনো খেতে বসেনি। ওরা যখন খেতে বসবে তখন আমরা একসঙ্গে খাবো। একটা কাজ করো, তুমি শুয়ে আছো এই জন্য তোমার বেশি খারাপ লাগতেছে, যাও একটু হাঁটাহাঁটি করো, ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে মা। এই ছোট লোকের বাচ্চা ফকিন্নি কোথাকার! আপনি ওকে এভাবে মারতেছেন কেন? কি হয়েছে? ওর গায়ে হাত দিলেন? কি হয়েছে বোঝো না? তোমার ছেলেটারে নিয়ে আসছো, আমার ইম্পোর্টেড ফ্রুট সেগুলো এসে খাওয়া শুরু করছে। আসছে দেখো আমার ইম্পোর্টেড ফ্রুটস, এত কষ্ট করে দেশের বাইরে থেকে তুমি নিয়ে আসো, সেই ফ্রুটসটা খেয়ে দেখ কি করে ফেলছো। এখন কি এই ফ্রুটসটা খাওয়া যাবে? এই ফ্রুটের দাম জানিস তুই? ইম্পোর্টেড ফ্রুটস আমি কত টাকা দিয়ে এগুলো কিনে নিয়ে আসি, আর সেটা এইভাবে নষ্ট করে ফেললি? ভাইয়া তোমরা এমন করতেছি না। এই ঢং কম করবা। এই সিনক্রেটের কি দেখছো তুমি? সিনক্রেট করবো না। ফার্স্ট অফ অল তুমি উইদাউট পারমিশন আমার বাসায় চলে আসছো, তোমার ছেনা। বুঝতে পারছি ভাবি, আমরা যে আসলে আপনাদের বাসায় আসছি এটা আপনাদের ভালো লাগেনি, পছন্দ হয়নি, এই জন্য এমন ব্যবহার করছি বাসা থেকে। বাচ্চা ছেলে, ও তো ক্ষুধা লাগবে, এটাই স্বাভাবিক। আমার পর্যন্ত ক্ষুধা পেয়ে গেছে, আর ও আমাকে একটু আগে বলতেছে, আমি একটু বুঝতে পারিনি। তোমার ভাই তোমার জন্য লাখ লাখ টাকা ইনকাম করে এখানে বসে আছে না? তোমরা আসবে আর তোমাদেরকে আমরা প্লেট ভরে। ভুল ছিল, মানুষ বিপদে পড়লে সবাই তাকে অবহেলা করে, এটা আমি না ভেবে চিন্তে এখানে হঠাৎ করে ভাই নাকি তোর সাথে খারাপ করে ফেলছে? দেখ এসব নাটক আমার সামনে করিস না, একদম করিস না প্লিজ। আলিফ বাদ দাও তো, এত কথা বলে কোনো লাভ নাই। শোনো একদম ডিরেক্ট, কিন্তু খুব খারাপ হবে। বাইরে হও। জানা কি বলছো শুনিসনি? নেক্সট টাইম যদি এসব আপদ ঘরের মধ্যে ঢুকাও তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। চলো। তো খারাপ লাগে না, কিন্তু আমার বাচ্চাটার মুখের দিকে তাকালে আমার বুকটা পুরো ফেটে যায়, সহ্য করতে পারি না। নাম কি? আরবি গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। ও আচ্ছা আচ্ছা, তা তোমার ভাইয়ের নাম কি? নূর আলিফ। আচ্ছা, তোমার শিক্ষাগত যোগ্যতা কি? তাহলে তো তোমার ভালো অভিজ্ঞতা আছে। আমি তোমার একটা উপকার করতে পারি, তুমি রাজি আছো? কি উপকার? আমার কোম্পানিতে তোমাকে ভালো একটা জব খুব দরকার, আমি খুঁজছিলাম চাকরি কিন্তু পাচ্ছিলাম না। আপনাকে অনেক ধন্যবাদ। তুমি কালকে থেকে আমার অফিসে জয়েন করবে।
আলিফ, তুমি যেভাবে কাজ করতেছো আমার খুব ভালো লাগতেছে। তুমি যদি এভাবে কাজ করো তাহলে আমাদেরও। আমি অনেকের কাছে শুনি, কিন্তু কেন? না না ম্যাডাম, এমন তো কোনো কিছু না। আমি কেন অহংকার করতে যাব? আমি যতটা পারছি ম্যাডাম। আপনাকে এসব কে বলছে? ম্যানেজার সাহেব, তাই না? দেখুন ম্যাডাম, ম্যানেজার আমাকে একদমই সহ্য করতে পারে না। এই যে আমি ভালো কাজ করতেছি আপনার বাইরে যাবো, তাই 6 মাস তো আর আমি অফিসটা বন্ধ রাখতে পারি না, তাই না? তাই অফিসটা চালানোর জন্য একজন দায়িত্ববান লোকের হাতে অফিসটা আপনি চাচ্ছেন 6 মাসের জন্য আপনি নিজের কাজ করুন না, কোনো সমস্যা নাই। আপনি যদি এই দায়িত্ব আমাকেও দেন, আমি পুরো অফিস একদম সুন্দরভাবে দায়িত্ব নিয়ে নিজে সুন্দরভাবে চলো। তোমার কথা শুনে আমার খুব ভালো লেগেছে, তাই আমি দায়িত্বটা যাকে দিব আমি তাকে ডাকছি। মিস মনি, ভিতরে আসুন। আলিফ, তোমরা তো জানো আজকে 6 মাস ধরে তোমরা তাকে কখনো দেখোনি। উনি সে মনি। মনি, তুই তুই আপনি কার সাথে? তো সেটা আমি জানি। তুমি যে 6 মাস আগে ওকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে, সেদিনই প্রথম ওর সাথে আমার দেখা হয়েছিল, আর সেদিনই ওকে আমি আমার অফিসে চাকরি দিই। এক্সকিউজ মি, আপনি সরি বলছেন কেন? আপনি যে একটা অভদ্র লোক সেটা আমি খুব ভালো করে জানি, আর আপনার মতো এত অভদ্র লোকের এই তো সেই অফিসে আমার ভালো নাম ডাক আছে, আমি নিজের কাজ খুব দায়িত্ব নিয়ে করি, কেন আমাকে বের করে দিবেন? কেন বুঝতে পারছেন না? এই ছিলাম, আমার ছেলেটা সারাদিন না খেয়েছিল, একটা ফ্রুট খেয়েছিল, সেটা নিয়ে আপনি আর আপনার ওয়াইফ কি ওই দিনটার কথা মনে পড়লে আজও আমার বুকটা কেঁপে ওঠে। আমার ছেলের জন্য কষ্ট হয়, কি পরিমাণ খিদে যন্ত্রণা দিয়েছে। তাকে তো আমি আমার অফিসে জব দিব না, বের হয়েছে। ম্যাম দেখুন, আমি বুঝতে পারতেছি যে আপনার সাথে ওই সাথে হবে, এই জবটা করে আমার পুরো সংসারটা চলে। ম্যাডাম প্লিজ আপনার কাছে হাত জোর করে বলতেছি, আমার জবটা কেড়ে নেবেন না। কথা কম বলুন। সাহেব, গরিব মানুষ আমরা, পেটের দায় রিক্সা চালাই। আপনি যদি ভাড়া দেন তাহলে আমি চলে যেতে পারি। তো তোমার ভাড়া আমি পুষিয়ে দেবো। আর বাবা মার কথা জিজ্ঞেস করতেছেন, দুইজনই আছে, কিন্তু আমার আব্বা অসুস্থ, এই রিক্সা আমার। বাচ্চা আল্লাহ আমাকে দেন। আমি আমার স্ত্রী আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করেছি, কত জায়গায় না দৌড়াদৌড়ি করেছি, কিন্তু একটি সন্তান। তুমি তো অনেক জ্ঞানের মতো কথা বলতে পারো। আচ্ছা, তুমি লেখাপড়া করো না? হ্যাঁ করি তো, ক্লাস 5 এ পড়ি। কিন্তু আমি তোমাকে একটা কথা বলতে পারি? জি বলেন। তোমাকে কি আমি আমার মেয়ে হিসেবে দাবি করতে পারি? তুমি যদি আমার মেয়ে হও, ভবিষ্যতে তুমি মানুষের মতো মানুষ হতে পারবে। যখন যা চাইবে আমি তোমাকে তাই দেব। তাহলে কি তুমি আমার মেয়ে হিসেবে রাজি? আমার এই 500 টাকা রাখো, আর আমার এই কার্ডটাও রাখো। যদি তোমার কখনো আমি গরম পানিতে সেঁকে দিচ্ছি। আমার খুব দেখতে ইচ্ছে করতেছে, তুমি এক কাজ করো না, আমার মেয়েটার একটু ডাক দাও না। তুমি একটু ধৈর্য ধরো। আব্বা, তোমার আমি এখন ডাক্তার কাছে নিয়ে যাবো। আমি খুব সহ্য করে আছি, আমার যদি কিছু হয়ে যায়, বরঞ্চ আমার এইটুকু মেয়ে হয়ে আমার এই সংসারটা তুই চাপে দিয়েছি। এতেও কোনো কষ্ট নাই। তোমার কিচ্ছু হয় নাই, সব ঠিক হয়ে যাইব। ওপরে আল্লাহ আছে, এই মুহূর্তে তো হাতে টাকা পয়সাও নাই। আমি তোমার অবশ্যই চিকিৎসা করাবো। আমার চিকিৎসার কোনো দরকার নেই, কারণ আমি জানি আমার চিকিৎসা করতে 5 লক্ষ টাকা লাগবে। 5 লাখ টাকা যদি জোগাড়ি করতেছে, আমাকে ভিটা মাটি সবকিছু বেচতে হইব। আর এই ভিটা মাটা দিব না। এটা কি কয়ে গেল? এই নাকি টাকার ব্যবস্থা করব? জন্ম হোক যত তথা, কর্ম হোক ভালো। সন্তান জন্ম দিলেই পিতা হওয়া যায় না। আজ এই কথাবে সারা জীবনের জন্য কাছে পেতে চাই। তবে তুমি আমার কাছে 5 লক্ষ টাকা চেয়েছো না, আমি তোমার পরিবারের জন্য, তোমার বিনিময়ে আমি তোমাকে তাদের কাছ থেকে কিনে নিলাম। তুমি তাদের সাথে কোনোদিনই যোগাযোগ করতে পারবে না।
তুমি আমার মেয়ে হয়ে আমার পরিচয়ে আমার নিজের বাপ মার জন্য কষ্টে বুকে ফাইটে যেতেছে, কিন্তু আমার বাবারে যেমনি হোক চিকিৎসা করাই দইব। রাজি হচ্ছ? তাহলে তোমার সাথে আর কথা বলে আমি সময় নষ্ট করতে চাচ্ছি না। তুমি কিন্তু তোমার বাবা মাকে বলতে পারবে না যে তুমি আমার মেয়ে হয়ে সারা জীবন আমাদের হাতে দিয়ে সুন্দরভাবে আমার সাথে চলে আসবে। প্রয়োজনে তুমি তাদেরকে একটা সিরকুট লিখে দিতে পারো, তারা যেন বিষয়টা বুঝতে পারে। ওই টাকাগুলো না সব ঠিকঠাক আছে তো? জি, আপনি যা বলছেন সব ঠিকঠাক আছে। ওকে, ঠিক আছে, তুমি যাও। বাবা এখন চিন্তা করতে হইব না, আমি তোমার পছন্দ ছিলাম না। তুই 10 লাখ টাকার ব্যবস্থা করছিস মানে? আমরা গরিব মানুষ, আমাকে নুন আনতে পান্তা ফুরায়। মানুষ 10 লাখ। তুই এই 10 লাখ টাকা কই থেকে জোগাড় করলি? না কে আমাকে 10 লাখ টাকা দিব? 5 লাখ টাকা দিয়ে তুমি ব্যবসা করবা, আর বাকি এই যে এই লোকটা দাঁড়ায় আছে না, এই লোকই আমার এই 10 লাখ টাকা দিছে। আমি রিক্সা চালাই দেখা আমার প্রতি নাকি ওনার অনেক মায়া হয়েছে। টাকার অভাবে আমি আমার চিকিৎসা করাতে পারতেছি না। অনেক দিন যাবৎ ঘরে পড়ে আছি, সংসারটা চালাইছে। আপনি যখন আমার মেয়ের প্রতি মায়া করে আমার সুস্থ হওয়ার জন্য চিকিৎসা করার আপনি ভাইজান, আপনি মানুষ না, আপনি ফেরেশতা সমতুল্য। এই দিনে কে বা কারে এত টাকা দিয়ে সাহায্য করে? ভাই ভাই তো অনেক ভালো লাগতেছে। জানো মা, এই লোকটার না অর্থ সম্পদ সবকিছুই আছে, আমার একটা সন্তানাদি নেই, কিন্তু দেখেন আপনাদের এই অভাবের সংসারে আপনাদের সন্তানাদি আল্লাহ দিয়েছে। মারে বিশ্বাস করবা, এটা ভাবতেই না আমার খুব আনন্দ লাগতেছে, আমার খুব ভালো লাগতেছে। মা, মাইয়াটা আমার এমন করতেছে কেন? মা, তুই কাঁদছিস কেন? আমি তোর মা, আমার কাছে তোর খারাপ লাগবে? বাবা এই যে এই জিনিসটা রাখো, সে ঠিক আছে মা। পড়লে বুঝতে পারবা। শোনেন, সিরকুটটা আপনি অবশ্যই করবেন। বাবা গেছি তোমার সুস্থ কর্ম বইলা এই লোকটার কাছ থেকে আমি 10 লক্ষ টাকা নিয়েছি। সারা জীবন ওনার মেয়ে হয়ে থাকবো, কোনোদিন দেখা হইব কিনা। তোমরা আমার আর কোনো চেষ্টা করো না, তোমরা আমার মাফ করে দিও। সুস্থ থেকো, আমি যেমন বুকে। আল্লাহ হাফেজ। ভাড়া কত? 30 টাকা। হ্যালো, তুমি 30। লোকটা তো রুটি রেখে গেল। ও, রুটি তোরাই খেয়েছি রিক্সায়। রিক্সায় মনের বলে আমি রুটি রেখে গেছি, তুই ডাক দিয়ে রুটি দিয়ে দিবি আর তা না করে প্যাকেট ছিঁড়ে রুটি খেয়ে ফেলছিস। এই আমার রুটির দাম দে। জানি আমি না থাকে রুটি খাই ফেলছি, আমার অনেক ভুল হয়ে গেছে। চুপ কর ছোট লোক, খাবার দেখলেই খাইতে ইচ্ছা করে। এই রুটি কা, তুই এটা জিজ্ঞাসা করবি না? এই আমি কি করবো? তাই বলে কি এই 120 টাকা রুটি তোকে দিয়ে যাবো? তুই আমাকে এখন 120 টাকা দিবি। তুই আমার রুটি খালি কেন? স্যার জান, এই ছোট লোক, আমি তোকে রুটি খাইতে বলছি? হ্যাঁ, তুই আমার রুটির দাম দিবি। দে, তোর কথায় আমি আরেকটা রুটি কিনে নিয়ে যাবো। আমার আব্বা অনেক অসুস্থ, আব্বার লেগে ওষুধ নিতে হইব। আমার আব্বা কোনো কাজ করতে পারে না, আমি অনেক কষ্ট করে রিক্সা চালাই আমগো সংসারে। তুই রুটি খাইছিস, আমার রুটির দাম দিবি। দে, পাশে দে। কি আমার টাকা ইউজ কর। এই, কই তোর টাকা কই? বানাইলাম এই কয় টাকা জমাইছিলাম বাইরে স্যার লাগিয়ে নিয়ে যাবো, তাও পারলাম না। বাড়িতে খাওয়ার মতো কিচ্ছুই নাই। তুই রুটি খাইছিস, আমার রুটির দাম দিবি। দে, পাশে দে। কি আমার টাকা ইউজ কর। ওই তোর টাকা কই? বানাইলা এই কয় টাকা জমাইছিলাম বাইরে স্যার লাগিয়ে নিয়ে যাবো, তাও পারলাম না।
কেন? কেউ কি তোরে মারছে নাকি তোর ভাড়া না দিয়ে চলে গেছে? মা জানো, আজকে সকালে না আমি খাওয়া ফেলছি, তারপরে রাত্রে আইসা আমার অনেক বকাঝকা কইরা আমার টাকা সবগুলো নিয়ে গেছে মা। বুঝতে পারছি রে মা, এই দুনিয়া চালায় কই তার দিকে একটু সাহায্যের হাত বাড়ায় দিব, আর সেইটা না কইরা মানুষ আরো খারাপ ব্যবহার করে। জানো মা, তাতে আমার কোনো কষ্ট নাই, কিন্তু উনি আমার কাছ থেকে এত জোর কইরা সবগুলো টাকা নিয়ে গেছে। এখন আমি কেমনে আমার আব্বার ওষুধগুলো কিনবো? এমন মানুষ নাই রে মা, তুই বাড়িতে চল, আমি তোর জন্য ভাত রাঁধছি, তুই ভাত খাবি, বিশ্রাম নিবি। আর কিছু টাকা হইলে আমি আবার লেগে ওষুধ কিনে তারপরে বাড়িতে যাবো, তুমি এখন চলে যাও। না রে মা, আমি তোর রেখে একদম যাবো না, আমি আপাতত তোর বাপের ওষুধ না কিনলেও চলবো। চল মা। ঠিক আছে মা, চলো, আমার না অনেক ক্ষুধা লাগছে, বাড়িতে যাই ভাত খা তারপরে আবার। জানোস, তুই যখন আমার পেটে ছিলি তোর বাবা আমারে কত আদর করতো, কত খেয়াল রাখতো, কত যত্নই না। তুই দুনিয়াতে ঠিকই আইলি, কিন্তু এখন আর ভালো মন্দ খাবার ঘরে আসে না, তোরে আর ভালো মন্দ খাওয়াইতে পারি না, এখন তোর উপরে নির্ভরশীল। মা, আমি তাহলে তোমার দেখভাল করতেছি, এর মনে হচ্ছে কষ্টজনক হইতে পারে, কিন্তু তুই এতটুকু বয়সে এতটুকু একটা মেয়ে আমার এই সংসারটা চালাইতেছিস। আমি বাবা হিসেবে তোর কাছে অনেক, বাবা মানে কতটা ভালোবাসিস। মারে, তোর বাপে সুস্থ হয়ে গেলে তোরে আর রিক্সা চালাইতে দেবো না। যতদিন তুমি ঘরে আছি ততদিন তোমার কোনো কষ্ট করতে হইব না, তোমার দেখভালের দায়িত্ব আমার উপর ফেলাই দাও। আমি যেহেতু একবার রিক্সা চালাতে দেবো না। তুই যখন রিক্সা চালাস তখন বিশ্বাস কর মা, আমার আমার কলিজাটা একদম ফেটে যায় রে মা। এই সংসার আমি চালাবো, তোর আর কোনো কষ্ট করতে হইব না রে মা, কোনো কষ্ট করতে হইব না। তোর পড়াশোনা আছে, তোর পড়া। না রে মা, তোরে আর এত কষ্ট করতে হইব না, তোর বাপ শুধু একবার সুস্থ হয়ে যা, তারপরে দেখবি এই সংসারে মানুষের মতো মানুষ হইতে হইব না। মারে, এইখানে তুই অনেক অবহেলায় মানুষ হইছস, অবহেলায় বড় হইতেছস। কষ্ট না হয় ততদিন আমি রিক্সা চালাবো, দিন শেষে তো আমাদের সংসারটা চলতে হবে নাকি? মারে, আমি তোমার শাশুড়ি, দাঁড়াও। এই বিষয়টা আপু, তোর রান্নাটা আজকে যেই মজা হয়েছে না, আর এত সুস্বাদু হয়েছে, আমার তো মন চাইতেছে তোর হাতটা একবারে চেটেপুটে খেয়ে ফেলি। বেশি বেশি খাবি, শুকাই যাচ্ছিস। বাহ বৌমা, আজকে তরকারিটা তো সেই সুন্দর হয়েছে, মাছ দিয়ে বেগুনের। তো এই তরকারি না, আপনার জন্য আমি স্পেশাল তরকারি রাখছি। স্পেশাল তরকারি? সেটা আবার কি? আপনি বসেন, আমি নিয়ে আসতেছি। বড় হয় নাই, খান। তুমি সব কি বলছো? এগুলো দিয়ে মানুষ খায়? আরে বাবা, এগুলো রান্না করে খেতে হয়। তাইলে আপনি রান্না বান্না করেন, শুধু আমার আদরের বোনটা আসছে দেখে আমি একটু রান্না বান্না করছি, আর নাহলে আমি বাইরে থেকে এনে খেয়ে ফেলতাম। শুনেন, আমার সাথে বাহানা করবে না, বুঝতে পারছেন? বৌমা, আমি আপনার আদব কায়দা শিখাবো, দাঁড়ান। বৌমা, তুমি আমার গায়ে হাত তুলো। কি হবে? মুখে মুখে আবার তর্ক করতেছেন, কি হবে? হ্যাঁ, শিক্ষা হয় নাই না? আমি শিক্ষিত করতেছি, সমস্যা নাই। কি করি? তোমার শরীর ভালো লাগলে, মন চাইলে তখন না তুমি রান্না বান্না করো, এছাড়া সমস্ত কাজ কাম সবই তো আমি করি। সেই জন্য কাজ কাম কিছুটা কমাইছি, তাই বললে তুমি আমার কাঁচা মূলা কাঁচা বেগুন খাইতে দিবা, আমার গায়ে হাত তুলবা? তো শনি আছে, কথাটা মনে রেখো। কি হবে? আমার জামাইয়ের টাকায় বৈশা বৈশা খান, আবার বড় বড় কথা বলেন। বেশি যদি কাহিনী করেন একদম বৃদ্ধাশ্রমে দেখ দেখ মুলা খাইতে কেমন লাগে। তুই খা। মাহি, মা, কি ব্যাপার? তোমরা খাবার খাচ্ছ? মূলা কেন? তুমি কি শশার বদলে কি মূলা খাচ্ছ নাকি? মা দেখো না, পরে একটা সমস্যা হয়ে যাবে। তোমার বৌমাকে বলতে তুমি
শসা আছে আমি সালাদ বানাই দে, কিন্তু আম্মা আল্লাহর বান্দা আমার কথা শুনলই না। সে উল্টা আমারে বলতেছে কাঁচা মূলা আর কাঁচা বেগুন নাকি অনেক ভিটামিন, এটা যদি কাঁচা খাই তাহলে না। হ্যাঁ বাবা, খেতে পারবো। আচ্ছা ঠিক আছে, তুমি যদি এই মূলা দিয়ে খাবারগুলো খাও খাও, কোনো সমস্যা নাই। মাহি, বেগুন খাবো। তুমি কাঁচা সবজি দিয়ে খাবে মানে? হ্যাঁ, এই কাঁচা বেগুন দিয়ে আমি ভাত খাবো। এটা দিয়ে কিভাবে খাবো? ও, এটা দিয়ে তুমি কিভাবে খাবে না? রাইট। তাহলে আমার কি বাসার কোনো খোঁজ খবর রাখি না? যদি তুমি সেটা ভেবে থাকো তাহলে মনে করবো সেটা ভুল। কারণ কি জানো, তুমি যে আমার মাকে মূল্য সিসি ক্যামেরা আছে যেটা আমি ফিট করে রেখেছি, আর সেটা সর্বক্ষণ আমি দেখতে পারি মোবাইলের মাধ্যমে, যেটার মাধ্যমে আমি দেখেছি তুমি জোর করতে আরেকটা মানুষের সাথে করতে পারে না। এই তুমি কি মানুষ নাকি অমানুষ? আর কি তোমার কি মা নাই? এই তোমার কি বাবা নাই? তোমার বাড়িতে কোনো বৃদ্ধ লোক নেই? আমার ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও মা, আপনি আমার মাফ করে দেন। আমি আর কোনোদিন এরকম এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাও। তোর মতো মেয়ের সাথে আমি সংসার করব না। তোকে আমি ডিভোর্স দিলাম। বুঝতে পারছি, ডিভোর্স 9 লক্ষ টাকা না? ঠিক আছে, এই 9 লক্ষ টাকায় আমি তোকে বুঝিয়ে দিব। আরে আমার জীবন থেকে 9 লক্ষ টাকা চলে যাক, কিন্তু তোর মতো মেয়ের প্লিজ আমাকে একটা সুযোগ দাও। যা বলছি আমার চোখের সামনে থেকে। কি হলো? যা যা কইতেছি।